সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতে জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনের প্রচার তুঙ্গে, নিষেধাজ্ঞার পরও মাঠে মন্ত্রী এমপিদের স্বজন ও বিএনপি নেতারা। কয়েক দফা বন্ধের পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, গরম থেকে সুরক্ষায় 17 দফা জাতীয় নির্দেশিকা প্রকাশ। সশস্ত্র বাহিনী এখন দেশের মানুষের ভরসার জায়গা, ঢাকা সেনানিবাসের কর্মসূচিতে মন্তব্য প্রধানমন্ত্রীর। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে দাবি বন বিভাগের, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 152টি উপজেলায় ভোট হবে আগামী 8 মে। তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে তৃতীয় ধাপে হতে চলা নির্বাচনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। প্রথম ধাপে জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচন হবে। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নড়াইলের কালিয়ায় ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। এখানে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন লড়ছেন। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনের প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনী হাওয়া বইছে নরসিংদীর পলাশ ও সদর উপজেলায়। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জানান, ভোট সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 21 জন প্রার্থী আমাদের আগামী 8ই মে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদেরকে আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি আমাকে সহযোগিতা করার জন্য, আচরণবিধি প্রতিপালন করে। যদি তারা আচরণবিধি প্রতিপালন করে, তাদেরকে আমি আশ্বস্ত করেছি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ আমি একটা নির্বাচন তাদেরকে উপহার দিতে পারবো। উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। জামালপুর সদর ও সরিষাবাড়ি উপজেলা নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে পাড়া মহল্লা, হাটবাজার থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত। যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। ভালো একটা প্রার্থী চাই যে আমাদের উন্নয়নের কাজ করবে। মনে করলেন আমরা একটা যায় কোনো প্রয়োজনে পড়লে যায় তার কাছে একটু আশ্রয় চাই, যদি পাই। সরকার ভালোভাবে পরিবেশন করতে পারে, তাইলে যে যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিব। আগামী 8 মের প্রথম ধাপের নির্বাচনকে ঘিরে ব্যস্ত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার প্রার্থীরা। এদিকে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শাহাদাত হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। রবিবার ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। জেলার সরিষাবাড়ি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 এর বিধি 18 এবং 31 এর বিধান লঙ্ঘন করেছেন বিধায় উক্ত বিধিমালার বিধি 33 এর বিধান অনুযায়ী বর্ণিত নির্বাচনে তার প্রার্থিতা বাতিল করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আওয়ামী লীগের দলীয় আহ্বান উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন মন্ত্রী এমপির স্বজনরা। এদের মধ্যে অন্তত 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে রয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি দলীয় সভার বরাতে এমপি মন্ত্রীদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। এটি মেনে কেউ কেউ সরে দাঁড়িয়েছেন, আবার অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাবনার বেড়ায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ভাই আব্দুল বাতেন ও ভাতিজা আব্দুল কাদের নির্বাচন করছেন। ভাংরায় সংসদ সদস্য মকবুল হোসেনের বড় ছেলে গোলাম হাসনায়েন আছেন ভোটের মাঠে। নরসিংদীর মনোহরদীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল মজিদ মাহমুদ চেয়ারম্যান প্রার্থী। তিনি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই।
মাদারীপুর সদরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান ও তার চাচাতো ভাই পাভেলুর রহমান খান শফিক। নোয়াখালীর সুবর্ণচরে সংসদ সদস্য এনামুল কবির চৌধুরীর ছেলে আতাহার ইশরাক চৌধুরী এবং সেনবাগে সংসদ সদস্য মোর্শেদ আলমের ছেলে সাইফুল আলম চেয়ারম্যান প্রার্থী। আর হাতিয়ায় সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে জয়ী হওয়ার পথে। লালমনিরহাটের কালীগঞ্জে নুরুজ্জামান আহমেদ এমপির ছেলে রফিকুজ্জামান আহমেদ চেয়ারম্যান পদে লড়ছেন। বগুড়ার সারিয়াকান্দিতে সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুন্সিগঞ্জে সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ছেলে আনিসুর রহমান রিয়াদ চেয়ারম্যান পদপ্রার্থী। কুমিল্লার মুরাদনগরে জাহাঙ্গীর আলম সরকার এমপির ছেলে আহসানুল আলম সরকার এবং কুমিল্লা সদর দক্ষিণের চেয়ারম্যান পদে লড়ছেন আহম মোস্তফা কামাল এমপির ছোট ভাই গোলাম সারোয়ার। সব মিলিয়ে বিভিন্ন জেলায় 50 জনের বেশি এমপি মন্ত্রীর স্বজন এবারের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ। বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নিয়েও উপজেলা নির্বাচন থেকে বিএনপির স্থানীয় নেতাদের ফেরানো যাচ্ছে না। প্রথম দফায় 73 এবং দ্বিতীয় দফায় 61 জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত। দলীয় প্রতীক ছাড়াই হচ্ছে এবারের উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মতো এবারও অংশ না নেওয়ার কথা বলছে বিএনপি, কিন্তু তাতে থেমে নেই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। অনেকেই আছেন ভোটের মাঠে। 8 মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অন্তত 28টি প্রার্থী হয়েছেন বিএনপির রাজনীতিতে বিশ্বাসীরা। একইভাবে দ্বিতীয় দফায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন 25 জন এবং তৃতীয় ধাপে 23 উপজেলায় বিএনপির স্থানীয় নেতারা প্রার্থী হয়েছেন। এবার তুমি নির্বাচন করো, আমরা তোমাকে ভোট দিব। আসলে জনগণের দাবির মুখ থেকে আমি সরতে পারি। আমি সরাইলের মানুষের সেবা করতে চাই। আমার ইচ্ছাটা যদি সৎ হয়, সৃষ্টিকর্তা আমার প্রতি সহায় থাকবে। যদি খুবই অত্যাচার প্রশাসনের শুরু হয়, সেক্ষেত্রে হয়তো চিন্তা ভাবনা করব, হয়তো ভোট থেকে চলে আসতেও পারে। কেন্দ্রীয় নেতারা মনে করেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা সরকারের ফাঁদে পড়েই যাচ্ছেন। প্রতীকবিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন, বিএনপিকে নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় কিংবা স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনে না যাওয়ার পক্ষে ফের যুক্তি তুলে ধরেন বিএনপির নেতারা। ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না, বিএনপি প্রার্থী দাঁড়ালে কি দাঁড়ায় অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে। তৃণমূল পর্যায়ে বার্তাটা তো 14 সাল থেকে আছে। যারা সত্যির অর্থে দলকে ভালোবাসে, দলের নীতি আদর্শকে ভালোবাসে, দলের কমান্ডকে মেনে চলে, তারা তো কেউ নির্বাচনে অংশগ্রহণ করার কথা না। কারণ নির্বাচনে অংশগ্রহণ করেও 2-1 জন যদিও বা কোনো মতে চেয়ারম্যান বা অন্য কোনো পদে হয়ে যান, কিন্তু পরে উনি সরকার হয়ে যান। কারণ উনি যদি বিএনপি হিসাবে নির্বাচিত হয়ে বিএনপি পরিচয় দেন, অনুদান পান না। নেতাকর্মীদের বহিষ্কার ও তাদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ বিএনপির শক্তিতে প্রভাব ফেলবে না বলেও দাবি করেন দলটির নেতারা। 250 লোকে বিএনপি থেকে চলে গেলে কিছু আসে, উদাহরণটা দিবেন দয়া করে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। কয়েক দফা বন্ধের পর রবিবার খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের নির্দেশনা মেনে চলেছে শ্রেণী কার্যক্রম, বন্ধ রয়েছে অ্যাসেম্বলি। তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের রক্ষায় প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি নিয়েছে। দেশের বেশিরভাগ এলাকায় বইছে তীব্র তাপপ্রবাহ। এই অবস্থার মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। ঈদুল ফিতরের লম্বা ছুটি এবং দাবদাহের কারণে আরও 1 সপ্তাহ বন্ধের পর 28 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। কিন্তু অসহ্য গরমের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশের পর আবারও স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। অবশেষে রবিবার দেশের সব স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণ চাঞ্চল্য ফিরেছে। আজকে স্কুল খুলছে, আমরা অনেক আনন্দ করলাম। একটু গরম কমছে, ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য স্কুলটা খুলছে। নর্মাল যদি তাপমাত্রাটা হয় সেক্ষেত্রে খোলা রাখাটাই ভালো হবে। বাচ্চাদের তো অনেকদিন হলো স্কুল বন্ধ গেল, এই বন্ধের জন্য বাচ্চাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের
আমাদের ঠান্ডা পানি খেতে বলছে, স্যালাইন আর ট্যাঙ্ক খেতে বলছে, আর মাঠে যেতে মানা করছে। আজকে প্রথম কলেজ খুলছে, আজকে আমাদের এক্সাম ছিল, ফিজিক্স ফার্স্ট পেপার দিলাম, সব সরকারি নির্দেশনার মধ্যে চলতেছে। শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাস নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষকরা। যেমন আমি গতকালই দিয়ে দিয়েছি, আমার মেসেঞ্জার গ্রুপ আছে, প্রত্যেকটা শাখার একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে প্রতিটি শ্রেণীর, সেখানে আমি দিয়ে দিয়েছি যে তারা যেন অভিভাবকদের প্রতি ছিল পর্যাপ্ত পানি দিয়ে দেন, একটু দেশীয় রসালো ফল দিয়ে দেন, এবং যদি কোনো টিফিন দেন সেটা যেন খুবই হালকা হয়, এবং শিখন যে ঘন্টাটা আমরা এখন যে ঘন্টাটা সেটা কিন্তু একটু কমিয়ে এনেছি। তাপপ্রবাহ ও অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় পাঠদানে যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহজনিত অসুস্থতার লক্ষণ, করণীয় ও চিকিৎসায় দেশে প্রথমবারের মতো জাতীয় গাইডলাইন বা নির্দেশিকা প্রকাশ করেছে সরকার। রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর গরমজনিত অসুস্থতা মোকাবেলায় এই গাইডলাইন প্রকাশ করে। এতে 17টি অধ্যায়ের মাধ্যমে গরম থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে, গরমজনিত অসুস্থতার শিকার হলে প্রাথমিক চিকিৎসায় করণীয়, অসুস্থ হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলে কোন বয়সীদের জন্য চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের করণীয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে গরম থেকে দূরে থাকতে হবে এবং দিনে 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে। প্রয়োজনে একবারের বেশি গোসল এবং ঢিলে ঢালা পাতলা কাপড় পরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের মানুষের ভরসার জায়গা। বিভিন্ন দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়ে তারা এই আস্থা অর্জন করেছে। রবিবার ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবারে তিনি কথা বলেন। ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এএফআইপি রবিবার প্রতিষ্ঠানটির নবনির্মিত 14 তলা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের পরিবার এবং বেসামরিক লোকজনের রোগ নির্ণয়ে ব্যবহৃত হবে আধুনিক এই প্যাথোলজি। এছাড়া সামরিক ও বেসামরিক শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে পারবেন এই প্রতিষ্ঠানে। পরে প্রধানমন্ত্রী আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন এবং দরবারে অংশ নেন। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে সশস্ত্র বাহিনীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর প্রশংসনীয় ভূমিকার কথা উঠে আসে সরকারের প্রধান নির্বাহীর বক্তব্যে। একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদের শেষ অংশে থাকছে চীনের তিয়ানজিন ইকো সিটি ম্যারাথনের খবর। যাচ্ছি পরের প্রসঙ্গে। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ। তবে ফায়ার সার্ভিস বলছে নিরাপত্তার কারণে রাতে বন্ধ থাকার পর সোমবার ভোর থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু হবে। আগুনের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। শনিবার দেশের দক্ষিণাঞ্চলীয় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা সংলগ্ন সুন্দরবনে আগুন লাগে। রাতভর আগুন জ্বলার পর রবিবার সকাল 8টা থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সুন্দরবনের ভোলা নদী থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বন বিভাগ ও গ্রামবাসী আগুন নেভাতে সহায়তা করছে। কালকার বিকেলেও আমার বালতি নিয়ে পানি দিয়েছি, কলস নিয়ে পানি দিয়েছি এবং আজকেও 3 ঘন্টা পানি দিয়েছি বালতি নিয়ে। ড্রেন কাটতে আসি, পানি দিতে আসি, আমরা প্রায় নিয়ন্ত্রণে আইছি। সাইকেল করে ওনারা
আগুন নিভানোর প্রচেষ্টা করছেন, আমরা সবাই দেখতেছি অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও পিছনে আবার কিছু কিছু জায়গায় আমরা যখন আসছিলাম তখন দেখছি আবার নতুন করে ধোঁয়া দেখতে পাচ্ছি। দুপুরে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয়। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাদের। আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের 4-5টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটা তদন্ত কমিটি গঠন করেছি, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তারা বিস্তারিত তদন্ত করে জানাবে। এখন আমাদের দায়িত্ব হলো, আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা। আগুন নেভাতে প্রায় 2 কিলোমিটার দূর থেকে পানি নেওয়া হচ্ছে। দীপ্ত, বার্তা কক্ষ। অসহায় মানুষদের হাসপাতালে না পাঠিয়ে অপারেশনের নামে নিজেই কাটাছেঁড়া করতেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। তার স্ত্রী মিতু হাওলাদার একজন নার্স হয়েও এর প্রতিবাদ করতেন না। রবিবার মিতুকে জিজ্ঞাসাবাদের পর এসব কথা জানায় গোয়েন্দা পুলিশ। বেশ কয়েকদিন ধরে ব্যাপক আলোচনায় রাজধানীর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। জনসেবার নামে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে ডাকা হয়। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। কথাগুলো উঠছিল সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। আমি আসলে এই তথ্যগুলো কিছুই জানি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। পরে কথা বলেন ডিএমপির গোয়েন্দা প্রধান। তিনি বলেন, আশ্রমে মিল্টন সমাদ্দারের হিংস্রতার শিকার হয়েছেন অনেকে। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো, এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায়, উল্টা ওই লোকটাকে টর্চার সেলে পিটাতো। এই কর্মকর্তা বলেন, মিল্টনের অপকর্মের দায় তার স্ত্রী এড়াতে পারেন না। আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়, এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না, উনি কেন থানাকে অবহিত করলেন না? তিনি জানান, আশ্রমের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া 1,85,00,000 টাকা মিল্টন সমাদ্দারের ব্যক্তিগত অ্যাকাউন্টে রয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন করে আর মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রবিবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, স্বাধীনতার পর 50 বছরের অধিক সময় চলে গেছে। মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে, অনলাইনে বা সরাসরি আবেদন করার সুযোগও শেষ হয়েছে গত বছর। সে কারণে নতুন করে আর কোনো মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন নেওয়া সম্ভব নয়। তবে নথিভুক্ত কোনো মুক্তিযোদ্ধা ভাতা না পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সারা দেশে 30,000 মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। লাগামহীন মূল্যস্ফীতি, ঋণ পরিশোধের চাপ এবং রাজস্ব আয় বাড়ানো আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সিপিডি। রবিবার প্রাক বাজেট আলোচনায় বক্তারা বাজেটের ব্যয় ব্যবস্থাপনা নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে ব্যাংক ও আর্থিক খাতের দুর্নীতি এবং বিদ্যুৎ খাতের অপচয় প্রসঙ্গ। লাগামহীন মূল্যস্ফীতিতে নাকাল দেশের মানুষ। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের প্রায় সবাই। এই অবস্থায় আগামী জুনে 2024-25 অর্থ বছরের বাজেট দিতে যাচ্ছে সরকার। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, নতুন সরকারের প্রথম বাজেটের বড় চ্যালেঞ্জ হলো জিনিসপত্রের দামের লাগাম টানা। সিপিডির গবেষণা বলছে, কর্মসংস্থান হয়, শিক্ষার মান বাড়ে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, এমন বাজেট চায় জনগণ। মূল্যস্ফীতি সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও এখনো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে। আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। প্রবৃদ্ধির যে ধারা ছিল সেই প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে, কিছুটা ধীর হয়ে যাচ্ছে, অর্থাৎ খরচ করার সক্ষমতা সরকারের আরো অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিও বাড়ছে বলে মনে করেন তিনি। এতদিন আগ পর্যন্ত আমরা বলতাম যে বাংলাদেশ কোনোদিন
ঋণের খেলাফি করেনি আমরা, কিন্তু এখন আমরা জানি অন্তত $5 বিলিয়ন এখনো আমরা দিতে পারছি না, অনাদায়ী অপরিশোধিত রয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরাও। বলেন সীমাহীন দুর্নীতি আর জবাবদিহিতার অভাব আরো প্রকট হচ্ছে। আমাদের ব্যাংকিং সেক্টরকে যদি আমরা ট্রুলি রিফর্ম করতে না পারি, বছরে 4 বার ইলেকট্রিসিটির দাম বাড়বে। আপনি ইচ্ছা মতো আপনার সেক্টর চালাবেন আর সেইটার পয়সা আপনি একদিন সকালে আমাকে নোটিফাই করে দেবেন যে আমি 10% বাড়াইছি, 15% বাড়াইছে, আমাকে দিতে হবে, সেটা তো হবে না। এইবার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছেন দুর্নীতি জিরো টলারেন্স। এই জায়গায় যদি না যেতে পারি তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। সিপিডি বলছে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি হতে পারে 4%। তবে সিপিডির সঙ্গে দ্বিমত পোষণ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। ব্যয়টার খুব বেশি প্রয়োজন। আমি দেখছি যেহেতু পরের টাকা ব্যয় করছি আমরা জনগণের, আমি মনে করি এটা আমার একটা বদ্ধমূল ধারণা, মিতব্যয়ী ব্যয় হওয়ার প্রচুর স্কোপ আছে। ভেরি অর্ডিনারি থিংস, কলমে কাগজে সর্বত্র আমি আইসি লট অফ অপরচুনিটি। আগামী বাজেটে শিক্ষায় শতকরা 3 ভাগ, স্বাস্থ্যে 2 ভাগ এবং সামাজিক সুরক্ষা খাতে 3 ভাগ অর্থ বরাদ্দের তাগিদ দেন আলোচকরা। অর্থনীতিতে নারীর অন্তর্ভুক্ত। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। মিশরে চলছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা। এর মধ্যে গাজায় বোমা ফেলছে ইসরায়েল। জিম্মিদের ফিরিয়ে নেওয়ার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য মিশরের কায়রোতে আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল। মিশর ও কাতারের মধ্যস্থতায় রবিবার দ্বিতীয় দিনের আলোচনা চলে, তবে আলোচনায় কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলছে যে কোনো চুক্তির মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে হবে। এদিকে জিম্মিদের ফিরিয়ে নেয়ার জন্য হামাসের সঙ্গে চুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় তারা নেতানিয়াহু ও সরকার বিরোধী স্লোগান দেন। গাজার বাসিন্দা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে আলোচনা চলার সময়ও বিমান ও ট্যাঙ্ক দিয়ে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল। এতে বহু হতাহত হয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত সংবাদ মাধ্যমটির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে পাশ হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 34,600 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 77,000-এর বেশি আহত হয়েছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। অক্টোবরে বাংলাদেশে হবে নারী টি-20 বিশ্বকাপ। খেলা হবে ঢাকা ও সিলেটে। 10 দলের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ খেলবে বি গ্রুপে। প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা। আর এ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান। এছাড়া বাছাই পর্বে বিজয়ী 2টি দল খেলবে 2 গ্রুপে। 2014 সালে টি-20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ আসরের আয়োজক ছিল বাংলাদেশ। একই সাথে সিলেটে বসেছিল নারীদের আসর। এবার শুধু নারীদের টি-20 বিশ্বকাপের আসর বসছে বাংলাদেশে। ভেন্যু থাকছে ঢাকা ও সিলেট। আগামী সেপ্টেম্বরে বাছাই পর্ব শেষে অক্টোবরে হবে মূল পর্ব। রবিবার ঢাকার একটি হোটেলে জমকালো আয়োজনে এই আসরের সূচি প্রকাশ করা হয়। আয়োজক বাংলাদেশ খেলবে বি গ্রুপে। প্রতিপক্ষ ক্রিকেটের 3 পরাশক্তি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা এবং বাছাই পর্বের বিজয়ী একটি দল। এই গ্রুপে বাছাই পর্বের অন্য দলের সাথে থাকবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান। 3 অক্টোবর ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। একই দিন বাছাই পর্ব থেকে উঠে আসা দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সূচি প্রকাশ অনুষ্ঠানে উঠে আসে নারী ও পুরুষ ক্রীড়াবিদদের পারিশ্রমিকের বিষয়। আইসিসি জানিয়েছে এবার নারী ও পুরুষ ফরম্যাটে আর্থিক বৈষম্য থাকছে না।
আইসিসির চোখে নারী পুরুষ সমান, তাই ছেলেদের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, রানার্স আপ আর প্রতিটি ম্যাচের বিজয়ী দলের যে প্রাইজ মানি রয়েছে, নারীদের আসরেও সমপরিমাণ প্রাইজ মানি থাকছে। 10 দলের আসর 2টি ভেন্যুতে সীমাবদ্ধ রাখার বিষয়টি আইসিসির সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। সত্যি কথা বলতে কি আমি ঠিক এটার এক্সাক্ট কারণটা জানি না, তবে আমার ধারণা যে পসিবল যতগুলো ভেন্যু ছিল ওনারা দেখে বোধহয় মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয়। ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মাধ্যমে কাউন্টডাউন শুরু হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের অধিনায়ক উপস্থিত ছিলেন। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। চীনের তিয়ানজিন ইকোসিটিতে হয়ে গেল ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেন নানা বয়সী প্রায় 5,500 প্রতিযোগী। 2008 সালে শুরু হয় চীন ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে তিয়ানজিন ইকো সিটির নির্মাণ কাজ। এটি দুই দেশের সরকারের মধ্যে একটি বড় সহযোগিতা প্রকল্প। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ সুরক্ষা জোরদার, সম্পদ ও শক্তি সংরক্ষণ এবং টেকসই নগর উন্নয়নের জন্য এ প্রকল্প হাতে নেওয়া হয়। পরিবেশ বান্ধব এই শহরে সম্প্রতি হয়ে গেল ম্যারাথন প্রতিযোগিতা, যেখানে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিযোগী। হাফ ম্যারাথন, হেলথ রান ও জয়ফুল প্যারেন্ট চাইল্ড রান প্রতিযোগিতা হয়। রাস্তার পাশে চেরি ফুল উপভোগ করেন অংশগ্রহণকারীরা। সারা শহর জুড়ে অসাধারণ পরিবেশ, এত সুন্দর রাস্তা, চমৎকার এই পরিবেশে প্রতিযোগিতায় অংশ নিতে খুব ভালো লাগলো। এটি সত্যিই দুর্দান্ত, সুন্দর সূর্য, মনোরম আবহাওয়া। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ, বারবার আসতে চাই। সমুদ্র ঘেরা এই শহরের ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হয় চমৎকার পুরস্কার। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। উপজেলা নির্বাচনের প্রচার তুঙ্গে, নিষেধাজ্ঞার পরও মাঠে মন্ত্রী এমপিদের স্বজন ও বিএনপি নেতারা। কয়েক দফা বন্ধের পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, গরম থেকে সুরক্ষায় 17 দফা জাতীয় নির্দেশিকা প্রকাশ। সশস্ত্র বাহিনী এখন দেশের মানুষের ভরসার জায়গা, ঢাকা সেনানিবাসের কর্মসূচিতে মন্তব্য প্রধানমন্ত্রীর। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে দাবি বন বিভাগের, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। এই ছিল এখনকার মতো, এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।